এই ঘটনা আজ থেকে বেশ কিছু বছর আগের। এখানে ওখানে পড়ে থাকতাম, আজ এই শ্মশান কাল ওই শ্মশানে রাত কাটাতাম। তো এমনই একদিনে আমি বেরোলাম এক শ্মশান থেকে দূরের অজ্ঞাত কোনো গ্রামে পাড়ি দেওয়ার জন্য। সকাল থেকে হাঁটছি, নানা খাল বিল নদী নালা পেরিয়ে যখন একটা নতুন গ্রামের সীমানায় পৌঁছলাম তখন দেখি সবে সন্ধে হয় হয় করছে। সাধারণত যে কোনো গ্রামে ঢোকার মুখেই শ্মশান থাকে, তাই আমি তখন ওই জায়গায় অতি ব্যস্ততার সাথে শ্মশান খুঁজছি রাত কাটানোর জন্য। তখন হঠাৎই নজর পড়ল এক মধ্যবয়স্ক ভদ্রলোকের ওপর। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনলাম না। এই গায়ে আগে দেখেছি বলেও তো মনে পড়ছে না। আগে ঠিকই ধরেছেন, আমি এই গায়ের কেউ নই। আমার নাম তারানাথ চক্রবর্তী, ভিন গাঁ থেকে এসেছি। তাই তো রাতে আপনি থাকবেন কোথায়? আমার আর কি, আমি সাধু সন্ন্যাসী মানুষ, শ্মশানে পরিত্যক্ত স্থানে ঘুরে বেড়াই। তাই আমি আপনাদের গ্রামের শ্মশানটা খুঁজছিলাম, কিন্তু এখানে তো কোনো শ্মশান দেখতে পাচ্ছি না। আসলে আমাদের গ্রামের শ্মশানটি গ্রামের একদম শেষে, নদীর ধারে। আপনি এখন যদি শ্মশানের উদ্দেশ্যে বের হন তাহলে আপনার শ্মশানে পৌঁছতে পৌঁছতে গভীর রাত হয়ে যাবে। একে আপনি বামুনের ছেলে, তার উপর আবার সন্ন্যাসী, তাই আপনাকে সেবা করার সুযোগ যখন একবার পেয়েছি তা কিছুতেই হাতছাড়া করব না। আপনি আপনি দয়া করে আমার বাড়িতে চলুন। আমার বাড়ি এই সামনেই। শ্মশানটা যেহেতু অত দূরে, তাই রাতে মাথা গোজার জন্য একটা জায়গা তো চাই। অগত্যা আমি নিরুপায় হয়ে সমরেশবাবুর বাড়ির উদ্দেশ্যে চললাম। বেশি বড় বাড়ি নয়, তবে বেশ সুন্দরভাবে গোছানো। অন্ধকারে যতটা ঠাউর করতে পারলাম বুঝলাম যে এই বাড়িটার বয়স বেশি নয়, এই সবে 1 কি 2 বছর হয়েছে মনে হয়। কিন্তু বাড়ির বাস্তুতে পা রাখতে আমার সারা শরীরটা কেমন শিরশির করে উঠল। মনে হলো এই বাড়ি জুড়ে খারাপ কিছুর একটা হাওয়া ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই নিয়ে তখন আমি সমরেশবাবুকে কিছুই বললাম না। বাড়িতে আসার সাথে সাথে যদি কেউ ওনাকে বলে যে আপনার বাড়িতে ঘোর বিপদ, তাহলে যে কোনো মানুষই একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। তাই কিছু বললাম না, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ একটু দূর থেকে একটা ঠান্ডা দমকা হাওয়া যেন ভেসে এলো। বুঝলাম বাড়ির ওই দিকে বুঝি বড় পুকুর গোছের কিছু আছে। হাওয়াটা উপভোগ করছি, হঠাৎ মনে হলো পুকুরে যেন দুম করে কিছু একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ হলো। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর আবারও কিছু একটা পড়ে গেল। একই ঘটনা পরপর 3 বার। আমি স্পষ্ট শুনলাম পরকে পর 3 বার পুকুরে যেন দুমদাম করে আওয়াজ হয়ে গেল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ অতটাও জোরে হাওয়া বইছে না যে তাতে নারকেল গাছ থেকে নারকেল পড়ে ওরকম আওয়াজ হবে। তাহলে ব্যাপারটা কি? মাথার মধ্যে এটাই চলছে, দেখলাম 1 বছর 35 কি 40-এর বেশ গোলগাল সুস্বাস্থ্যের এক মহিলা বেরিয়ে এলেন ঘর থেকে। বুঝলাম ইনি সমরেশবাবুর স্ত্রী। ঘরে ঢুকে দেখি ঘরটার ভেতর বেশ সাজানো গোছানো, চারিদিকে কোনো অর্থের অভাব দেখলাম না। এই বাড়িতে
সমরেশ বাবু আর তার দুই ভাই বাস করে। সবারই সংসার আছে, বউ বাচ্চা আছে। সমরেশ বাবুই সবার থেকে বয়সে বড়, কিন্তু গোটা বাড়ি জুড়ে কোনো বৃদ্ধ মানুষ অর্থাৎ সমরেশ বাবুর বাবা মাকে দেখলাম না। সত্যি বলতে একটু আশ্চর্যই হলাম। আসলে আমি যে সময়ের কথা বলছি সে সময় বুড়ো বুড়িরা 110 বছর পর্যন্ত বাঁচত। ঠাকুরমশাই, আপনি তো ব্রাহ্মণ মানুষ, আর আমরা হলাম নিচু জাতি। আপনি আমাদের রান্না খেলে আমাদের পাপ দেবেন ভগবান। ওই ধারে রান্নাঘরটা আছে, আমার গিন্নি আপনাকে চাল ডাল মশলা সবজি একটু পরে সবকিছু দিয়ে যাবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম। রান্নাঘরটা সেই পুকুরের ধারেই ছিল, যেখান থেকে আমি একটু আগে আওয়াজ পেয়েছিলাম। আতপ চালের ভাত সবে হাঁড়িতে চড়িয়েছি, হঠাৎই একটা ছমছম শব্দ ভেসে এলো। আমি কান পেতে শুনতে লাগলাম এই শব্দ। একটু পরে মনে হলো ওই নূপুরের ছমছম শব্দ যেন ধীরে ধীরে আমার রান্নাঘরের সামনে এসে থেমে গেল। রান্নাঘরে একটা জানালা ছিল, জানালার বাইরে তাকালে ঘুটঘুটে অন্ধকার। মনে হলো যেন নূপুর পরিহিতা মহিলাটি ওই জানালার সামনে এসেই দাঁড়িয়েছে। জানালার দিকে তাকিয়ে দুটো জ্বলন্ত লাল চোখ দেখতে পেলাম আমি। যেন আমার দিকে তীক্ষ্ণ ও কঠিন দৃষ্টি দিয়ে ওই জ্বলন্ত লাল চোখ কটমট করে তাকিয়ে আছে। আমার গোটা শরীরটা যেন অবশ হয়ে আসছিল। ইস, দেহবন্ধনীটা আগে করে নিলে বোধহয় ভালো হতো। আসলে দেহবন্ধন না করলে এই অপশক্তিরা সুযোগ পেয়ে যায় তান্ত্রিকের ক্ষতি করার। তখন মনে মনে ভীষণ পস্তাচ্ছিলাম। এমন সময় কি করব ভাবছি, হঠাৎই দরজা থেকে মনে হলো কে যেন ঢুকলো। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ঠাকুর মশাই, রান্না কত দূর, আর আপনি ওরকম জানলার দিকে তাকিয়ে বা কি দেখছেন? এই ভূত টুত দেখলেন নাকি? হ্যাঁ, না না, এই আমার অভ্যেস আছে। দেখলাম সমরেশ বাবু রান্নাঘরে প্রবেশ করতেই আমার সারা শরীরটা আগের মতো হালকা হয়ে গেল। আরে না না, আমি এমনি তাকিয়েছিলাম, আসুন আসুন। তার পর মুহূর্তেই জানালার দিকে তাকাতে দেখি কোনো জ্বলন্ত চোখ সেখানে নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বাড়ির ওইদিকে যে পুকুরটা আছে, আপনারা কি ওটা ব্যবহার করেন? দেখুন, কথাটা কিরকম ভাবে বলবো আপনাকে ঠিক বুঝতে পারছি না। প্রথম দিনেই আপনাকে পরিবারের এই অন্ধকার দিকের ব্যাপারে বলতেও আমার খারাপ লাগছে। দেখলাম আমার প্রশ্নটা শোনা মাত্র সমরেশ বাবুর চোখ মুখের পরিবর্তন হয়ে গেল। তিনি অতি গম্ভীর হয়ে গেলেন। আসলে ঠাকুরমশাই, আমাদের পরিবারের ওপর অনেক বাধা বিপত্তি আসছে। ওই পুকুরই বোধহয় সবকিছুর জন্য দাঁড়ি। কাল আমি আর আপনি পড়বো। হ্যাঁ, আপনাকে তখন সবটা খুলে পড়ব। আচ্ছা বেশ, এরপর আমি আর কথা বাড়ালাম না। খেয়ে দিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম আমি। সারাদিন হেঁটে বেড়ানোর পর বিছানায় একবার শুতেই ঘুমটা গাঢ় হয়ে গেল।
কিন্তু মধ্যরাতে হঠাৎ যেন ঘুমটা ভেঙে গেল। কিসের কারণে ঘুম ভাঙলো যখন ভাবছি, তখন দেখলাম আমার দরজার কাছ থেকে একটা ছমছম করে নুপুরের শব্দ একটু একটু করে যেন দূরে চলে যাচ্ছে। আমি কান খাড়া করে শব্দটা শুনতে লাগলাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজাটা খুলে দরজার বাইরে ছুটে গেলাম। দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে থেকে হেঁটে চলেছে বাড়ির শৌচালয়টা যেদিকে আছে সেই দিকে। কে আপনি? আমার প্রশ্ন শুনে নারী মূর্তিটি আমার দিকে তাকিয়ে বলল, আগে ঠাকুর মশাই, আমি এবারের ছোট বউ। আসলে আমি শৌচালয়ে যাচ্ছিলাম, আপনার সাথে রাত্রে দেখা করা হয়নি। আসলে আমার একটা ছোট ছেলে আছে, তো ওর পিছনেই সময় চলে যায়। ওকে খাওয়াচ্ছিলাম, তাই আপনার সঙ্গে সন্ধেবেলায় দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও মা। এই বলে ওখান থেকে চলে এলাম। আবার যখন বিছানায় ঘুমোতে যাই তখন কেন জানি না এত অস্বস্তি ভাব লাগছিল। কিছুতেই একটা হিসেব মেলাতে পারছিলাম না। কি যেন একটা জিনিস হয়ে গেছে যেটা আমি বুঝতে পেরেও পারছি না। মনে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বাড়িটার চারদিকে ঘোরার জন্য বেরোলাম। একটা জিনিস কাল রাতে লক্ষ্য করেছি, এই বাড়িটার অবস্থা মোটামুটি সচ্ছল হলেও বাড়ির মানুষজনের মন কিন্তু কোনো এক কারণে সর্বদা শঙ্কিত হয়ে রয়েছে। সমরেশবাবুর সাথে কথা তো হবেই, তাকেই সবটা জিজ্ঞাসা করব। আমি আশপাশটা ঘুরে দেখছি, এমন সময় মনে হলো ওই পুকুরটা ধার কাছ থেকেও ঘুরে আসি। যে রাস্তা দিয়ে যাচ্ছি মনে হলো রাস্তাটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। এদিকে বুঝি কারোর যাতায়াত নেই, তাই বিভিন্ন আগাছা জন্মেছে চারিদিকে। আমি অনেক ঝোপঝাড় ডিঙিয়ে অবশেষে সেই পুকুরের সামনে পৌঁছলাম। ওটা জল দেখে আমি অবাক হলাম। কালো কুচকুচে, ওটা চারদিকে নানা ধরনের গাছ থাকলেও কোনো ভারী ফলের গাছ অর্থাৎ বেল, পেঁপে বা নারকেল গাছ তো দেখলাম না। নারকেল গাছ আছে বটে, কিন্তু সেটা অনেক দূরে। তোটাও জোরে হাওয়া দেয়নি যে ওই নারকেল গাছ থেকে নারকেল এত দূর এসে পুকুরে পড়বে। আমি এবার আগে থেকেই দেহবন্ধন করে এসেছিলাম, তাই কোনো অপ্রাকৃতিক শক্তির সম্মুখীন হলাম না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর আমি পুনরায় সমরেশবাবুর বাড়িতে চলে এলাম। এসব খেয়ে দিয়ে পেট মোটা করে আমি আর সমরেশবাবু বসলাম বৈঠকখানায় গল্প করতে। পুকুরটি আসলে অভিশপ্ত, বুঝলেন তো? আমার ধারণা আপনি যেহেতু সাধক মানুষ, তাই আপনি ইতিমধ্যে সেটি ধরে ফেলেছেন। কিন্তু আপনি বুঝলেন কি করে সেটা আমি পরে বলছি আপনাকে। তার আগে আপনি আপনাদের বাড়ির সবকিছু খুলে আমাকে বলুন তো, কিচ্ছু কিন্তু লুকোবেন না। আচ্ছা বেশ। আমার ছোট ভাই, তার বিয়ে হলো, পরিবারের সবার ব্যবসার কাজে ভালোই চলতে লাগলো, কিন্তু কিছুদিন পরে সে দুর্ঘটনা ঘটে। ছোট বউয়ের একদিন অমাবস্যার রাতে ওই যে পুকুরটি আছে, ওই পুকুরের জলেই ঝাঁপ দেয়। পরের দিন সকালে ওর ফুলে যাওয়া দেহটি পুকুরের জলে ভেসে ওঠে। ছোট বউয়ের দাহকার্য সম্পন্ন করার পর ফিরে 1 সপ্তাহ কেটেছে কি কাটেনি,
এরপর থেকে যত বিপদ আপদ শুরু হয় আমাদের বাড়িতে, এক এক করে সমস্ত প্রবীণরা বয়স অনুযায়ী মারা যেতে শুরু করল। আমাদের বাড়িতে সব থেকে প্রবীণ ছিলেন আমাদের জেঠু। আমাদের জেঠুই সবার প্রথমে মারা গেল। তার মারা যাওয়ার ধরনটা ঠিক একই রকমের ছিল। ছোট বউ যেমনভাবে পুকুরে ভেসেছিল, জেঠুর দেহ সেইভাবেই ভেসেছিল। জেঠু মারা যাওয়ার কিছু মাস পরেই মারা গেলেন বাবা। ঠিক যে রকম ছোট বউ এবং জেঠু মারা গিয়েছিল, বাবাও তেমনি পুকুরে ভেসেছিল। এরপর বাবা মারা যাওয়ার কিছু মাস পর মা মারা যায়। সেই থেকে আমরা পুকুর ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিই। এবার মনে হয় আমার পালা। তাই আমাদের পরিবারের কেউ এখন ঠিকমতো হাসি খুশি ভাবে থাকতে পারে না। সবাই ধরে আমার মৃত্যুর অপেক্ষাতেই আছে। আমি মারা গেলে হয়তো আমার স্ত্রী মারা যাবে, তারপর আমার মেজ ভাই, তারপর ছোট ভাই, তারপর বউ মারা, একদম শেষে ছোট বাচ্চারা। আমাদের এই বংশ এইভাবেই শেষ হয়ে যাবে। আমি খুবই চিন্তায় বসে রইলাম। আমার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার উত্তর জানাটা আমার জন্য দরকার ছিল। আর আমার সমস্ত প্রশ্নের উত্তর একজন দিতে পারেন, তিনি মধুসুন্দরী দেবী। কিন্তু তার ধ্যান করতে হলে আমাকে শ্মশানে যেতে হবে। তাই সমরেশবাবুকে জিজ্ঞাসা করলাম, সমরেশবাবু, শ্মশানটা কোন দিকে বলুন তো? কেন মশাই? আসলে আমার বিশেষ কিছু দরকার আছে, আমি যাব কিছু তন্ত্র প্রক্রিয়া করতে। আচ্ছা বেশ। আসলে আমাদের গ্রামের শ্মশানটি গ্রামের একদম শেষে, নদীর ধারে। আপনি এখন যদি শ্মশানের উদ্দেশ্যে বের হন, তাহলে আপনার শ্মশানে পৌঁছতে পৌঁছতে গভীর রাত হয়ে যাবে। বেশ, তাতেই আমার কাজ হবে। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি এতক্ষণ পর আমার বিশ্বাস হচ্ছে যে আপনি একজন তান্ত্রিক মানুষ। কখনো আপনজন মারা যাওয়া ছাড়া আমি কাউকেই শ্মশানে যেতে দেখিনি এই পর্যন্ত। একটু যেতেই ডান পাশে দেখলাম শ্মশান। আমি প্রবেশ করলাম। আমি একটা নিরিবিলি স্থানে বটগাছের নিচে বসলাম ধ্যানের জন্য। এরপর কিছু সময় মনঃসংযোগ করে মধুসুন্দরী দেবীকে আহ্বান করলাম। আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেদিন রাতে সমরেশের বাড়ির ছোট বউকে দেখে তোমার খুঁতখুত হওয়ার কারণ হলো তুমি ওর ছোট ভাইয়ের মৃত স্ত্রীকে সেদিন রাতে রেখেছিলে। কিন্তু তুমি পরের দিন সারা বাড়ির চারদিকে লক্ষণ গণ্ডি কেটে দেওয়ার পর সেই আত্মা এই বাড়ির অন্তর্মহলে প্রবেশ করতে পারেনি। তাই পরের দিন রাতে তুমি ওই দুটো জ্বলন্ত চোখ দেখতে পেয়েছো। শুধু ওই আত্মা তোমার ওপর ক্ষুণ্ণ হয়ে আছে। তাদের সবার সাধ্য শান্তির ব্যবস্থা করে শান্তিযজ্ঞ করলে সমরেশের বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। ওদের ছোট হুয়ের আত্মাও তখন মুক্তি লাভ পাবে। আমি ওই স্থানে আরো কিছুক্ষণ বসে পরবর্তী পদক্ষেপগুলো কি নেব সেগুলোর ব্যাপারে ভেবে নিলাম। এরপর আমি শ্মশান থেকে বেরিয়ে সমরেশবাবুর বাড়ি পৌঁছলাম একা। তাকে সবটা খুলে বললাম। সব ঘটনা শুনে তিনি এবং তার পরিবারের বাকিরা সবাই অবাক। যজ্ঞ করি এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পর পুরো বাস্তুটি একটি বন্ধনী দ্বারা আবদ্ধ করি। আরো এক দুদিন ওই স্থানে থাকার পর অবশেষে আমি ওই গ্রাম ছেড়ে চলে আসি। এরপর আর কোনোদিনও ওই গ্রামে যাওয়া হয়নি। জানি না কেমন আছে এখন সমরেশের পরিবার।